ভিডিওতে দেখলাম ওদেরকে আঘাত করতেছে রাজীব নামের ছাত্রলীগের সন্ত্রাসীরা। তখন আমি বাসায় থাকতে পারি নাই, সাথে সাথে আমি প্রতিজ্ঞা করেছি এই আন্দোলনে কি আমার মৃত্যু হোক। যখন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ আমরা কখন বুঝে মুক্তি পাবো এই ফেসিবাদ সরকার থেকে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক গণ আন্দোলন যা বাংলাদেশের নতুন দিগন্ত সূচনা করেছে। নতুন বাংলাদেশের জন্ম, নতুন আশার জন্ম, নতুন স্বপ্ন দেখার জন্ম দিয়েছে যারা। এই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন জুলাই বিপ্লবীদের গল্প। আজকে আমাদের সাথে যুক্ত আছেন শাহিদ স্বাধীন। আমরা তার সাথে কথা বলতে চাই এবং জানতে চাই এই আন্দোলনে তার যুক্ত হওয়ার ইতিহাস। শাহিদ স্বাধীন, আপনাকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন জুলাই বিপ্লবের গল্প। প্রথমে আপনার কাছে জানতে চাইব এই আন্দোলনের মধ্যে আপনি কিভাবে জড়িয়ে গেলেন এবং কিভাবে আপনার এই আন্দোলনের মধ্যে আসা। আসলে এই আন্দোলনে জড়ানোর মূল বিষয়টা হচ্ছে যে আমি 2018 যেটা কোটা আন্দোলন ছিল ওখানেও যুক্ত ছিলাম। ইভেন এই আন্দোলনের 2024 যে আন্দোলনের জুলাই অভ্যুত্থানের কক্সবাজারের 16 তারিখ যখন লিং রোডে পলিটেকনিকের স্টুডেন্টরা যখন রাস্তায় নামছে, সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে দেখি হঠাৎ করে নিউজ ফিড স্ক্রল করার সময় দেখি পলিটেকনিকে আন্দোলন চলতেছে। আমাদের কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পলিটেকনিকের হেবা নোমান ওদেরকে ভিডিওতে দেখলাম ওদেরকে আঘাত করতেছে রাজীব নামের ছাত্রলীগের সন্ত্রাসীরা। তখন আর বাসায় থাকতে পারি নাই, যেহেতু আমার একটা বাইকে ওরা আঘাত করতেছে। তখন আমি বাসায় থাকতে পারি নাই, সাথে সাথে আমি প্রতিজ্ঞা করেছি এই আন্দোলনে কি আমার মৃত্যু হোক এবং আমার ভাইদের যারা আঘাত করছে তাদের কি আমরা এই কক্সবাজারে ওদের ঠাঁই হবে না, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা রাজপথে গেছিলাম। ওই দিন 16 তারিখ থেকেই আন্দোলনে ছিলাম। আচ্ছা, আন্দোলন যখন শুরু হয়েছিল আমরা যে বিষয়টা দেখেছি, আমাদের মায়ের মমতা বলতে পারেন কিংবা মায়ের একটা সন্তানকে আগলে রাখার এক আকাঙ্ক্ষা থেকে পারিবারিক একটা বাধা সবসময় থাকে। আপনার ক্ষেত্রে এই বাধাটা কেমন ছিল? আসলে আমার ক্ষেত্রে বাধা অনেক দিক দিয়ে ছিল। আমার মায়ের দিক দিয়ে ছিল এবং XYZ অনেক দিক দিয়ে আসছে বাধা, কিন্তু তবুও এই বাধা আমি অপেক্ষা করেই কি আন্দোলনে গেছি। মূল বিষয়টা হচ্ছে আন্দোলনে যখন আবু সাইদকে যখন পুলিশ সরাসরি গুলি করে, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই এবং আমার নিজের মাকেও বললাম যে আবু সাইদকে সরাসরি গুলি করতেছে পুলিশরা, ওইটা যদি আপনার ছেলে হয় তখন আপনি কী করতেন? তখন আমার মা নিজে কান্না করে নিজেই বলল যা আন্দোলনে যা। তখন আমি আর বাসায় থাকতে পারি না, আমি আন্দোলনে চলে আসলাম। আসলে আমার মায়ের চোখের কান্না দেখে উনি নিজেই বললো, আমি যখন আন্দোলনে আসতেছি তখন বলল ঠিক আছে তুমি যাও, আমার একটা ছেলে আমার শহীদ হোক, সমস্যা না, আমার একমাত্রই আমি ছেলে পরিবারের, আমার একটা ছেলে গেল আমার অনেক ছেলে আসবে। এই বলে আমি এই আন্দোলনেই অনেক বাধা পেরিয়ে আন্দোলনে ছিলাম। এবং যখন জুলাইয়ের 18 তারিখ পেট্রোল পাম্পে যখন হামলা হয়েছিল, তখন আমি ওই দিন রাতে একটা পোস্ট করছিলাম যে অস্ত্রধারী গুলি নিয়ে হাসান তারেক যখন পেট্রোল পাম্পের ওখানে গুলি নিয়ে জিলানি মার্কেটের ওখানে গুলি নিয়ে যখন দৌড়াচ্ছিল, তখন ওই ভিডিওটা আমি পোস্ট করছিলাম। তখন আমাকে নানাভাবে হুমকি দামকি দিয়েছিল, তবুও এই বাধা অপেক্ষা করে কি আমি এই আন্দোলনে ছিলাম।
আচ্ছা, আন্দোলনের সময় আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি দেখেছি পুলিশের ধরপাকড়াও এবং হচ্ছে রাতে বাসায় থাকার মতো একটা পরিবেশ তখন একটা ছিল না। আসলে ধরপাকড়াও বিষয়টা আসলে আপনারা কীভাবে এড়িয়ে গেছিলেন এবং এই বিষয়গুলো কীভাবে উপেক্ষা করে আবার পরের দিন আন্দোলনে যুক্ত হওয়ার বিষয়টা আপনার ক্ষেত্রে ছিল? আসলে আমার ক্ষেত্রে হচ্ছে যে যখন 18 তারিখে যখন আমাদের আহসান হাবিব মারা যায় বিআরবিকে বলে, এবং হচ্ছে যে আওয়ামী লীগের অফিসে যখন নাকি ওরা নিজেরাই হামলা করছে, এগুলা ওরা আমরা হামলা করছি বলে ওরা নিজেরা থানার মধ্যে গিয়ে একটা মামলা করে, দুটা মামলা করে। ইভেন মামলা করার পরে দেখি আমার নাম মামলার মধ্যে ছিল না, ইভেন কিন্তু অজ্ঞাত নামের মধ্যে কি আমাদের এলাকার মধ্যে অনেকেই আওয়ামী লীগ ছিল, ওরা আমাদের পুলিশকে ইনফরমেশন দিত এরা আন্দোলনে ছিল, এরা নেতৃত্ব দিচ্ছে। ইভেন আমাকে ওই আপনার শাকিল নামের যে পুলিশ কর্মকর্তা ছিল, সে রাতের সময় আমাকে বাসা থেকে কি তুলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষজন আমাকে প্রচুরভাবে হেল্প করেছে। ইভেন আমি প্রায় 17 দিন পর্যন্ত বাসায় থাকতে পারি নাই, এবং বাইরে রাত কাটানো হয়েছে। এবং সকালবেলায় যেমন চোখে ঘুম ছিল না, যখন ফজরের নামাজ পড়ে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ আমরা কখন মুক্তি পাবো এই ফেসিবাদ সরকার থেকে। আচ্ছা, আন্দোলনের পরবর্তী আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন, আপনারা শহর পরিষ্কারের মতো উদ্যোগ নিয়েছিলেন, বিভিন্ন দেওয়ালে গ্রাফিটি করেছিলেন, যেটা নিজেদের আন্দোলনের ইতিহাস জানার একটা প্রেক্ষাপট তৈরি করেছিলেন। এর পরবর্তী সময়ে আপনারা কি এই সংস্কারগুলো এখনও চলমান রয়েছে, কিংবা এটা অন্যভাবে আপনারা সমাজকে এখনও পর্যন্ত সংস্কারটা চালিয়ে যাচ্ছেন? আমরা আলহামদুলিল্লাহ আন্দোলনের যখন ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী ছিল ফেসিস্ট হাসিনা, ও যখন 5ই আগস্ট এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিল, তখন আমরা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম। এবং আমাদের তখন মূল বিষয়টা ছিল আমরা দেশকে সংস্কার করব। 12টার পর হলে ছিনতাইকারী থেকে শুরু করে আমরা কখনো কি নিজেরা নিরাপদে ছিলাম না। এখন আলহামদুলিল্লাহ আমার কক্সবাজার আমার অহংকার এবং একটা স্লোগান আছে। এই কক্সবাজারের মধ্যে যে ছিনতাইকারী হতো আলহামদুলিল্লাহ এখন অনেকটা কমে গেছে, এবং আমরা এখনও রাজপথে আছি, এবং কোথায় কি হচ্ছে না সব কিছু আমাদের কানের মধ্যেই আসতেছে। আলহামদুলিল্লাহ যেখানে অন্যায় চলতেছে ওখানে আমরা গিয়ে কি ওটা কেমনে হবে সেই প্রচেষ্টায় আমাদের কাজ চলমান আছে। কক্সবাজারের মধ্যে যদি কোনো ফেসিস্টের কোনো দূষর থাকে তাইলে এগুলোকে কেমনে আমরা দমন করব সেটারও কি আমরা পদক্ষেপটা নিচ্ছি। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, কেমন বাংলাদেশ চান আপনি? আসলে আমরা বাংলাদেশে এখন বর্তমান 24-এর যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে তখন আমরাও প্রতিজ্ঞা নিয়েছি কি এই বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, এবং এই বাংলাদেশের নাম বিশ্বের দরবারে যেন ফুটে ওঠে সেটাই চাই আমরা। এবং আমাদের বর্তমান জেনারেশন যেটা আছে আমরা আমাদের এই জেনারেশনের মধ্যে দিয়ে আমরা চাই কি বাংলাদেশটাকে নতুনভাবে আরও সুন্দরভাবে গড়ে উঠুক, এবং যে ফেসিস্ট সরকারের আমলে যা হয়েছে তার হবে না, এবং নতুনভাবে এই বাংলাদেশ গড়ার জন্য আমাদের যা করা উচিত, এবং আমাদের বর্তমান সরকার এই জেনারেশনের মতাদর্শ নিয়ে ওরা নতুন একটা বাংলাদেশ উপহার দিবে সেটাই চাই। কথা বলছিলাম জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা সাঈদ স্বাধীনের সাথে। তিনি জানাচ্ছিলেন কোন স্বপ্নের তাগিদে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং কোন স্বপ্ন বাস্তবায়নের জন্য কেমন বাংলাদেশ চাই তারা। মুক্তাদিল জয়, পেনওয়া নিউজ।